রহমতুল্লাহি বারকাতু। আজকে এসেছি পদার্থবিজ্ঞান অষ্টম অধ্যায় আলোর প্রতিফলনের এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউ সর্বশেষ ধাপ, এমসিকিউ নিয়ে আলোচনা করব। দেখি, প্রথমে আলোর প্রকৃতিতে যে ব্যাখ্যা করা হয়েছে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য গামা রে, এক্স রে, আলট্রাভায়োলেট, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ ও রেডিও ওয়েভ, প্রত্যেকটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। কিভাবে? গামা রে, যখন গামা রে এই রশ্মিতে 10 পাওয়ার ইনভার্স 14, তারপরে আছে এক্স রে, এক্স রে রশ্মিতে 10 পাওয়ার -10 ইনভার্স 10, তারপরে আলট্রাভায়োলেট, আলট্রাভায়োলেট এটা 10 পাওয়ার 10 আবার 4 যদি কমে যায় তাহলে 10 পাওয়ার 6। এই আলট্রাভায়োলেট এবং ইনফ্রারেডের মাঝখানে ইনফ্রারেড তাহলে 10 পাওয়ার -2 মিটার। সব এই তরঙ্গদৈর্ঘ্যের মান মিটারে। এখানে দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য, দৃশ্যমান আলোর ক্ষেত্রে 400 থেকে 700 ন্যানোমিটার, অর্থাৎ এতটুকু আলো পর্যন্ত আমরা চোখে দেখতে পারি, বাকি আলোটা আমাদের চোখে ধরতে পারে না। এই আলোগুলোকে তারপরে দেখি আমরা ইনফ্রারেডের পর মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভের পর রেডিও ওয়েভ। আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি যে প্রত্যেক ক্ষেত্রে গামা, এক্স রে, আলট্রাভায়োলেট, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ 10 পাওয়ার -10 পাওয়ার 4 করে বৃদ্ধি পাইছে। 10 পাওয়ার 4 অর্থাৎ 2, 3, 4, 10,000 মিটার করে প্রত্যেকের পার্থক্য আছে। 10,000 মিটার তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য। পরীক্ষায় আসে হুট করে এক্স রের কত, 10 ইনভার্স 10, মাইক্রোওয়েভের কত, নৈবত্তিকতা এটা হয়তো অনেকটাই আসছে। এটা বুঝে দিলাম যে আমরা যদি সিরিয়ালে মুখস্থ করি গামা, এক্স রে, আলট্রাভায়োলেট, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ আর রেডিও ওয়েভ, তাহলে কিন্তু আমরা বের করতে পারবো কোন আলোর তরঙ্গদৈর্ঘ্য কত। এবার আমরা আসি কোন আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম। যে আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম সে আলোটা আমাদের চোখে সবচেয়ে কম ধরা পড়ে, আমরা কম দেখি। এখানে আর একটা কথা বলে নিই, আমরা যেহেতু 400 থেকে 700 ন্যানোমিটারের আলো তরঙ্গদৈর্ঘ্য আমরা দেখতে পারি, বাকিটা দেখতে পারি না। যেমন আমরা যখন টিভির রিমোট ইউজ করি আমরা, তখন আলোর তরঙ্গদৈর্ঘ্যটা আমরা দেখতে পাই না। কিন্তু সেটা যদি আমরা মোবাইল ফোনের ক্যামেরাতে দেখি, কারণ মোবাইল ফোনের ক্যামেরা 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে, এই তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে আমরা কিন্তু তখন আলোটা দেখতে পাবো, কিন্তু খালি চোখে আমরা দেখতে পাবো না, কারণ ক্যামেরাটাকে 400 থেকে 700 ন্যানোমিটার এর মধ্যে, এই তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে রাখা আছে। এখন কোন আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম অথবা কোন রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য ছোট, এখানে আমরা দেখি বে, নি, আ, স, হ, ক, লা। তাহলে বেনি, বেগুনি, নীল, আসমানি, বেগুনি, নীল, সবুজ, হতে হলুদ, কতে কমলা, লতে লাল। এই আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। তারপরে এইভাবে যদি বেশি দেখি, লালের সবচেয়ে বেশি, তার চেয়ে আস্তে 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 কম। এই জন্য লাল আলো সবসময় বিপদসংগত হয়, যেন আমাদের চোখে মিস না হয় লাল আলো। তাহলে এখানে তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে ছোট, সেটা হলো বেগুনি। ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছো, এটা মুখস্থ রাখলে আমরা করতে পারবো। তারপরে আসি, কাঁচে কি পরিমাণ আলো প্রতিসরিত হয়। কাঁচে কি পরিমাণ, কাঁচে আসলে প্রতিফলিত হয় কত।
4-5%। আর প্রতিফলিত মানে কি, প্রতিসরিত মানে কি? প্রতিসরিত হলো আলো সোজাসুজি চলে যাওয়া, সোজাসুজি আলোটা চলে যাবে। যদি প্রলেপ না থাকে আলোটা সোজা ভেদ করে চলে যাবে। আর যদি প্রতিফলিত আলো বাধা পেয়ে ফিরে আসে, তাহলে প্রতিসরিত এটা যদি 4-5% হয়, তাহলে ওখানে কত 96 আছে আর 100 আছে। 100 তো হবে না, 96, 5 আর 4। প্রতিফলিত যদি হয় তাহলে 4-5, প্রতিসরিত যদি হয় তাহলে 95-96%। এটা হলো প্রতিসরিত। আর প্রতিফলিত 4-5%। এটা আমাদের মনে রাখলে চলে। তারপরে দেখি আমরা বিবর্ধন সব সময় m=1 কোন দর্পণের ক্ষেত্রে? আমি বেসিক আলোচনা করছি যে সমতল দর্পণে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য সর্বদা সমান হয়। তাহলে বিবর্ধন m= প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য 1/1, মানে 10/10 বা 110/110, যেটাই হোক, এটা 1। অর্থাৎ সমতল দর্পণের ক্ষেত্রে বিবর্ধনের মান সর্বদা সমান। এখন উত্তল দর্পণ, অবতল দর্পণ, উত্তল লেন্স। আচ্ছা, এটা আমরা দেখি। যদি আমি এর আগে বেসিকে বলছি, অবতল দর্পণে ডাক্তার ব্যবহার করে, অর্থাৎ অবতল দর্পণে প্রতিবিম্বটা বড় হয়, অবতল দর্পণে প্রতিবিম্বটা বড় হবে, উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বটা ছোট হবে। এটা একটা কনস্ট্যান্ট বিষয়। এখানে যদি বলি, আমি একটা দর্পণ দেওয়া হয়েছে, বলা হয়েছে দর্পণটা উত্তল না অবতল না সমতল। আমি যদি দর্পণের সামনে আমার অ্যাঙ্গুলটা খাড়া করি, প্রতিবিম্বটা যদি দেখি যে লক্ষ্যবস্তুর সমান, তাহলে এটা সমতল দর্পণ। যদি দেখি যে প্রতিবিম্বটা লক্ষ্যবস্তুর চেয়ে বড়, তাহলে অবতল দর্পণ। আর যদি ছোট দেখি আমি, তাহলে বুঝবো এটা উত্তল দর্পণ। কারণ উত্তল দর্পণ লুকিং গ্লাসে, গাড়ির লুকিং গ্লাসে ব্যবহার করা হয়। কারণ পেছন থেকে লক্ষ্যবস্তুটা আসলে তার সম্পূর্ণ প্রতিবিম্বটা আমরা দেখতে পারি। এতটুকু আয়নার মধ্যে পুরা প্রতিবিম্বটা যদি আমি দেখতে চাই, তাহলে অবশ্যই ছোট প্রতিবিম্ব গঠিত হবে। তার মানে বিবর্ধনের মান উত্তল দর্পণের ক্ষেত্রে ছোট হবে, অবতল দর্পণের ক্ষেত্রে বড় হবে, সমতল দর্পণের ক্ষেত্রে ছোট হবে। তারপরে আমরা আসি, একজন ব্যক্তির উচ্চতা 168 সেন্টিমিটার। পূর্ণ বিম্ব দেখার জন্য তার কমপক্ষে কত দৈর্ঘ্যের সমতল দর্পণের প্রয়োজন? সমতল দর্পণে আমি বলছিলাম বেসিকে যে সমতল দর্পণে পূর্ণ প্রতিবিম্ব দেখতে হলে ব্যক্তির উচ্চতার অর্ধেক দর্পণ হতে হবে। তার মানে দর্পণে দেখতে হলে সমতল দর্পণে কত দৈর্ঘ্যের? তাহলে দর্পণের দৈর্ঘ্য ইকুয়াল ব্যক্তির উচ্চতা ডিভাইডেড 2। 168 ডিভাইডেড 2, তাহলে 8, 8 দুগুণ 16, 4 দুগুণ 84 সেন্টিমিটার। ক নম্বর অপশনটা সঠিক। তারপরে আমরা আসি পরবর্তীটাতে, অবতল দর্পণের ফোকাস দূরত্ব 10 সেমি। ফোকাস দূরত্ব বলতে এফ কে বোঝানো হয়। ফোকাস দূরত্ব এফ ইকুয়াল 10 সেমি মেরু হতে বক্রতার কেন্দ্রের দিকে। মানে দর্পণটা যদি এইভাবে আমি বিবেচনা করি, একটা অবতল দর্পণ, তার মানে এই পৃষ্ঠে প্রলেপ দেওয়া আছে, এটা মেরু, ফোকাস, আলোক কেন্দ্র সি। কেন্দ্রের দিকে প্রধান অক্ষের উপর 20 সেমি দূরে একটি লক্ষ্যবস্তু রাখা আছে। 20 সেমি দূরে, তার মানে এটা 10, এটা 10, 20, তার মানে এখানে আছে। আচ্ছা, এটা এফ যদি 10, পিএফ সমান সিএফ, লক্ষ্যবস্তু আছে প্রধান অক্ষের 20 সেমি, তার লক্ষ্যবস্তু এখানে অবস্থান করছে আলোক কেন্দ্রে। তো হয়ে গেল অঙ্ক। আলোক কেন্দ্রে যদি অবস্থান করে বিবর্ধনের মান কত সমান? কারণ আমরা 3-এর সূত্র অনুযায়ী পাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য অবস্থান যদি 3-এ হয়, 6-এর সূত্র অনুযায়ী প্রতিবিম্বের দৈর্ঘ্য 6 হবে। তাহলে লক্ষ্যবস্তু এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য মূলত সমান হয়। আচ্ছা, তারপরে অঙ্কটা আমরা করি, ইউ ইকুয়াল 20 সেমি। তাহলে আমরা জানি
1/f ইকুয়াল 1/u প্লাস 1/v। আচ্ছা, তাহলে 1/f মাইনাস 1/u ইকুয়াল 1/v, 1/v ইকুয়াল 1/f এর মান কত? 10 মাইনাস 1/u, ইউ এর মান হলো 20। তাহলে 20, তাহলে লসাগু 20, 10 আর 20 এর লসাগু 20, তাহলে 10 দুগুণে করি 20 একে 20, তাহলে 1/20, অতএব v ইকুয়াল 20। তাহলে রৈখিক বিবর্ধন বা বিবর্ধন ইকুয়াল প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য, 20 ডিভাইডেড 20, এই যে 20, এই যে 20, তার মানে 1। তাহলে বিবর্ধনের মান হলো 1, যেটা আমরা আগেই করে ফেলছিলাম 6 এর নিয়ম অনুযায়ী। এইবার আমরা আসি পরেরটাতে। বলা হয়েছে গুলীয় দর্পণের রৈখিক বিবর্ধন। আচ্ছা, গুলীয় দর্পণটা কি উত্তল না অবতল সেটা কিন্তু বলা হয়নি। বলা হয়েছে কোনো গুলীয় দর্পণের রৈখিক বিবর্ধন m ইকুয়াল 0.5 এবং বস্তুর দৈর্ঘ্য 2 সেমি হলে বিম্বের দৈর্ঘ্য কত হবে? খুব সহজ অঙ্ক। তাহলে বিবর্ধন ইকুয়াল প্রতিবিম্বের দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য, আচ্ছা প্রতিবিম্বের দৈর্ঘ্য এল প্রাইম ইকুয়াল লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য এল। রৈখিক বিবর্ধন 0.5, বস্তুর দৈর্ঘ্য 2 সেমি হলে বিম্বের দৈর্ঘ্য, বস্তুর দৈর্ঘ্য হলো 2 সেমি, বিম্ব বা প্রতিবিম্ব ইকুয়াল হোয়াট? তাহলে এল প্রাইম ইকুয়াল 2 গুণন 0.5, তার মানে 1, খ নাম্বার অপশন। কারণ এখানে এটা 2, 0.5 মানে 1/2, হাফ হাফ কাটা যায়, তার মানে 1 আসে। তাহলে এখানে বিম্বের দৈর্ঘ্য মানে এটা সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব, এটা তেমন কিছু না। তারপরে দেখে লাল গোলাপ লাল দেখার কারণ, অঙ্কটা বরিশাল বোর্ড 2023, কুমিল্লা 2021-এ পড়ে গেছে। লাল গোলাপ লাল দেখার কারণ কেবল লাল রং প্রতিফলিত করে, অবশ্যই লাল গোলাপের লাল রং পড়ার কারণে প্রতিফলিত হয়, এই জন্য আমরা লাল গোলাপকে লাল দেখি। যদি প্রতিফলন না হয়, শোষণ হতো, তো লাল গোলাপকে কালো দেখতাম। লাল রং ছাড়া সব রং শোষণ করে, লাল রংকে প্রতিফলিত করে দেখে আমরা দেখতে পাই, আমাদের চোখে এসে পড়ে, প্রতিফলিত হওয়ার পর আমাদের চোখে এসে আলো পৌঁছায়। কারণ আমাদের চোখের কিন্তু নিজস্ব আলো নাই, যদি আলো যদি চোখে আসে তাহলে দর্শনের অনুভূতি হয়। তার মানে লাল গোলাপে যখন লাল আলোটা পড়ছে, তো ওখান থেকে অবশ্যই প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসছে, এই জন্য আমরা লালকে লাল দেখছি। লাল রং ছাড়া সব রং শোষণ করে, অবশ্যই লাল রং ছাড়া অন্য রং যদি থাকতো সেটা আমাদের চোখে পড়তো, শোষণ করা দেখে আমরা দেখতে পাই না। লাল রঙের লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, অবশ্যই বেনি সহ কলা, এখানে আমরা দেখলাম কলা লাল, লালের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এই জন্য আমরা দেখতে পাই। আচ্ছা, এবার দেখি উত্তল দর্পণে গঠিত বিম্ব সবসময় বস্তুর আকারের চেয়ে ছোট হয়। বিম্ব উত্তল দর্পণে অবশ্যই ছোট হয়, সবসময় অবাস্তব আর সোজা হয়, অবশ্যই অবাস্তব আর সোজা। উত্তল দর্পণ যদি হয়, এটা অবতল অংশে প্রলেপ দিলাম, তাহলে এটা উত্তল দর্পণ। তাহলে প্রতিবিম্ব অবশ্যই পিছনে গঠিত হয়, অবতল দর্পণের ক্ষেত্রে নিচে গঠিত হয়, সামনে আর কি। উত্তল দর্পণের ক্ষেত্রে উপরে এবং পেছনে গঠিত হয়। অবাস্তব আর সোজা, পেছনে মানে সরাসরি সোজা, পেছনে অবাস্তব মানে দর্পণের পিছনে, সব সময় দর্পণের পিছনে গঠিত হয়। জি, তিনটাই সঠিক, এখানে তিনটাই সঠিক। আচ্ছা, তারপরে আসি অবতল অবতল আয়না ব্যবহৃত হয় ডাক্তারি কাজে। ইয়েস, অবতল দর্পণে প্রথমেই বলছি আমি, অবতল দর্পণের দাঁতের স্কেলিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে বড় দেখায়, ডাক্তারি কাজে এটা ব্যবহার করা হয়। টেলিস্কোপে, অবশ্যই টেলিস্কোপে অনেক অবতল লেন্স লাগানো থাকে। দৈনন্দিন জীবনে, ইয়েস দৈনন্দিন জীবনেও হয়। কেন? দৈনন্দিন জীবনে আমরা টর্চ লাইট ইউজ করি, হলো অবতল দর্পণ। ইনশাল্লাহ এই 10টা নৈবত্তিকের মাধ্যমে তোমরা পুরো অষ্টম অধ্যায়ের আলো প্রতিফলনটা শেষ করতে পারবে, ইনশাল্লাহ আশা রাখি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।